আবারও একটি নতুন গল্প শুনবার জন্য সবাইকে আমন্ত্রণ। আজ যে গল্পটি পাঠ করব সেটি হলো ছায়াবাজি। গল্পটি লিখেছেন মৈত্রী নন্দী। মামিমা, ইলিশের পাতলা ঝোলটা যা হয়েছে না, জাস্ট অসাধারণ। খেতে খেতে উচ্ছ্বসিত হয়ে বলল স্মিতা। স্মিতা আমাদের ভাগ্নে অর্কর বউ। বিয়ের পরেই প্রথমবার মামা শ্বশুরের বাড়ি বেড়াতে এসেছে। নিজের বড় দিদির এই ছেলেটি আমার বর পীযূষের খুব প্রিয়। কৃষ্ণনগরে থাকে অর্করা। কলকাতায় কলেজ জীবনের শুরুতে হোস্টেলে সিট পাওয়ার আগে বেশ কিছুদিন নাকি এই বাড়ি থেকেই কলেজে গেছে অর্ক। আমি অবশ্য তখনও আসিনি এ বাড়িতে, সাথী ছিল তখন। বিয়ের পর অর্ককে অল্প দিনে আমিও ভালোবেসে ফেলেছি। ভারী মিষ্টি স্বভাবের ছেলে, বউটিও বেশ হয়েছে, ছটফটে আদুরে আর বেশ ছেলে মানুষই হাবভাব। দেখে কে বলবে এই মেয়েই আবার কলেজে পড়ায়। স্মিতার কথাটা শুনে মনটা ভরে গেল আমার। এমন দরাজ প্রশংসা শোনার ভাগ্য তো হয় না সচরাচর। খুশি হয়ে বললাম, আর এক পিস মাছ নাও তবে, আর একটু ভাত দিই। স্মিতা উত্তরে কিছু বলার আগেই পীযূষ হাসি মুখে স্মিতার দিকে তাকিয়ে বলল, তাও তো তুমি সাথীর হাতে রান্না ইলিশ খাওনি। কালো জিরে বাটার কাঁচা লঙ্কা দিয়ে এমন একটা ইলিশ রান্না করতো, খেলে কোনো দিন ভুলতে পারতে না। ওরকম রান্না আর কোনোদিন খেলাম না। কথাগুলো শুনে আমার মুখের হাসি উবে গেল। মনের ভেতর যেন ঝুপ করে সন্ধ্যের অন্ধকার নেমে এলো। স্মিতা একটু অবাক হয়ে অর্কর মুখের দিকে তাকালো। বুঝলাম, সাথীর নামটা স্মিতার কাছে অপরিচিত। সদ্য বিয়ে হয়েছে, আজ না জানলেও জেনে যাবে শিগগির। এ বাড়িতে আসবে আর সাথীকে জানবে না, চিনবে না, তা তো হতে পারে না। এ বাড়িতে সাথী ছাড়া আর কারো অস্তিত্বই নেই। আমি বিয়ের পর একদিন সন্ধেবেলা ইউটিউবে মান্নাদের গান শুনছিলাম। মান্নাদে আমার খুব প্রিয় শিল্পী। অফিস থেকে ফিরে আমাকে গান শুনতে দেখে পীযূষ বলেছিল, তুমি রবীন্দ্রসঙ্গীত শোনো না? সাথী সুচিত্রা মিত্রর গান শুনতে খুব ভালোবাসত। আমারও ভালো লাগে। আমি সাথে সাথে গান বন্ধ করে দিয়েছিলাম। রবীন্দ্রসঙ্গীত শুনতে আমারও ভালো লাগে, কিন্তু সাথীর প্রসঙ্গটা আমার অসহ্য লেগেছিল। সব বিষয়ে সাথীর সাথে তুলনা শুনতে শুনতে এই কদিনেই আমার মনটা তেতো হয়ে উঠেছিল। ওই দেখো, সাথীর পরিচয়টাই তো এখনো দেওয়া হয়নি। সাথী আমার সতীন, যদিও বেঁচে নেই সে, তবু ওর উপস্থিতি আমি প্রবলভাবে অনুভব করি, প্রতিদিন, প্রতি মুহূর্তে। বাচ্চা হতে গিয়ে আচমকা কী সব জটিলতায় মারা যায় সাথী। বাচ্চাটিকেও বাঁচানো যায়নি। সাথী মারা যাবার 3 বছর পর আত্মীয় স্বজনের জোরাজুরিতে পীযূষ আমাকে বিয়ে করে। পীযূষের বাবা মা নেই, 2 দিদি ওর থেকে অনেকটাই বড়। বিয়ে হয়ে তারাও নিজেদের সংসারে থিতু। পীযূষকে দেখার লোক চাই। প্রধানত এই কারণেই এই সংসারে আমার আগমন। আর এ বাড়িতে আসার পর থেকে আজ পর্যন্ত আমি ঠিক বুঝে উঠতে পারিনি আমি কে, এখানে আমার ভূমিকাটা ঠিক কী। মাঝে মাঝে নিজেকে এ বাড়ির সফিস্টিকেটেড মেড সার্ভেন্ট মনে হয়। না, পীযূষ সে অর্থে আমার সাথে কোনো দুর্ব্যবহার করে তা আমি বলতে পারবো না। আমার প্রতি সব কর্তব্য সে একদম ঠিকঠাক নীতি মেপে পালন করে। কিন্তু ও যে আমাকে ভালোবাসে না তা বুঝতে কষ্ট হয় না। ওর মনের ত্রিসীমানাতেও আমার জন্য এক ছটাক জায়গা নেই। ও আজও কেবল সাথীকেই ভালোবাসে। না থেকেও আজও সাথী ওর স্ত্রীর জায়গাটা দখল করে রেখেছে। আমাদের বেডরুমে এখনো ওরা সাথীর বিয়ের ছবিটাই ঝোলানো। আমাদের বিয়ের ছবি ঠাঁই হয়নি সেখানে। রেজিস্ট্রি বিয়ে করেছিল ওরা, বাড়ির অমতে। ওরা এক অফিসে চাকরি করত, সেখানেই ভালোবেসেছিল দুজনে দুজনকে। কিন্তু সাথীরা ব্রাহ্মণ ছিল আর পীযূষরা সদ্গোপ। 2 বাড়ির কেউ অসবর্ণ বিয়েতে মত দেয়নি। পীযূষের বাড়ির লোক বিয়ের পর সাথীকে মেনে নিলেও সাথীর বাড়ির লোক কোনোদিনই এই বিয়েটাকে স্বীকৃতি দেয়নি। সাথীর সেই দুঃখটা ভুলিয়ে দেবার জন্য পীযূষ ওকে তুলোয় মুড়ে রাখত। সাথী ছিল ওর মনের সবটা জুড়ে। ছিল বলছি কেন, আজও আছে। সাথী নেই, কিন্তু সাথীর ছায়া প্রতি মুহূর্তে আমাকে তাড়া করে ফেরে। আমার বাবা অবস্থাপন্ন নন। সব জায়গায় আমার সম্বন্ধ নাকচ হয়ে যাচ্ছিল দেনা পাওনার হিসেব না মেলায়। শেষ পর্যন্ত খানিকটা বাধ্য হয়েই বাবা এই বিয়েতে মত দেন। দোজবরে বয়সের ফারাক অনেক বেশি হলেও পীযূষ সরকারি চাকরি করে, দেখতে শুনতে ভালো। সবচেয়ে বড় কথা, কোনো দাবি নেই। এর থেকে ভালো পাত্র জোটানো বাবার পক্ষে সম্ভব ছিল না।
তা আমিও বুঝতে পেরেছিলাম, তাই আমিও অমত করিনি। কিন্তু তখন বুঝতে পারিনি যে আমাকে দিবারাত্র অদৃশ্য সতীন নিয়ে ঘর করতে হবে। বউ ভাতের দিন আমার বড় ননদ আমাকে সাথীর গয়না দিয়ে সাজিয়ে দিয়েছিল। বাবা তো আমাকে তেমন বেশি গয়না দিতে পারেননি। সাথীর গয়নায় আমার সর্বাঙ্গ ঝলমল করে উঠেছিল। আমি নিজেকে বারবার আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম। অপূর্ব সুন্দরী না হলেও আমি সুশ্রী। সদ্য বিয়ের জল পড়া অল্প বয়সের লাবণ্য ঢলঢল সুসজ্জিত মুখটা দেখে নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছিলাম। এমন সময় পীযূষ ঘরে ঢুকে আমাকে দেখেই চমকে উঠল। অদ্ভুত একটা তীব্র স্বরে চিৎকার করে বলল, এ কি সীমা, তুমি এগুলো পরেছো কেন? শিগগির সব খুলে রাখো। সাথীর গয়নায় তুমি কখনো হাত দেবে না। এগুলো সব সাথীর, আর সাথীরই থাকবে, মনে রেখো কথাটা। অপমানের লজ্জায় আমার চোখে জল এসে গিয়েছিল। সর্বাঙ্গে গয়নাগুলো যেন বিছের কামড় দিতে শুরু করেছে ততক্ষণে। তাড়াতাড়ি একটা একটা করে গয়না খুলতে খুলতে কোনো রকমে শুধু বলতে পেরেছিলাম, বর্দি পরিয়ে দিয়েছিল, এক্ষুনি খুলে রাখছি। সেদিন ফুলশয্যা রাতে পীযূষের আদরে আমার শরীর সাড়া দেয়নি। কেন জানি মনে হচ্ছিল ওর এই আদরটুকু বিয়ের আর 5টা আচার অনুষ্ঠানের মতো একটা আবেগহীন আচার মাত্র। যদিও সেটাই ছিল আমার জীবনে প্রথম পুরুষ স্পর্শ, তবু শরীরে খেলেনি কোনো বিদ্যুৎ তরঙ্গ। সেই শুরু। তারপর গত 5 বছরে অজস্রবার আমরা মিলিত হয়েছি, কিন্তু তা শুধু শরীরের মিলন, একান্ত জৈবিক। আমার মন তাতে অংশ নেয়নি। এমনকি আমার তো মাঝে মাঝে এমনও মনে হয়েছে যে রাতের অন্ধকারে ও আমার শরীরের সাথীকেই খুঁজেছে, সাথীকে ভেবেই দীপ্ত হয়েছে। ওর এই খেলায় আমি কেবল একটা যন্ত্র। তবে যন্ত্র হই বা না হই, শরীর তার নিয়মে চলে। তাই আমার গর্ভে সন্তান এসেছে। 5 বছরের বিবাহিত জীবনে কেবলমাত্র সন্তান ধারণের দিনগুলোতেই আমার প্রতি ওর সত্যিকারের উদ্বেগ লক্ষ্য করেছি। আন্তরিকভাবেই আমার যত্ন নিয়েছে সেই সময়টাতে। তবে এটাও ঠিক, আসলে পীযূষ আমার যত্ন নেয়নি, ওর অনাগত সন্তানের যত্ন নিয়েছে। যে সন্তানকে ও সাথীর কাছ থেকে পেতে পেতেও পায়নি, সেই সন্তানকে ও আমার শরীর থেকে পেতে চেয়েছিল। তাই সন্তান প্রসবের পর মুহূর্ত থেকে ওর সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ালো ওর মেয়ে রুনা। হ্যাঁ, ওর মেয়ে। ও সেটাই মনে করে। মেয়ের জন্মের জন্য আমারও যে কিছু অবদান আছে তা যেন ওর মনেই থাকে না। এতদিনে আমার বোধহয় এসবে কিছুটা অভ্যস্ত হয়ে পড়ার কথা, কিন্তু হতে পারিনি। অস্তিত্বহীনতার একটা যন্ত্রণা আমাকে কুড়ে কুড়ে খায় দিন রাত। সাথী ছায় আমি সম্পূর্ণ হারিয়ে গেছি। সব সময় অনুভব করি না থেকেও সাথী ভীষণভাবে আমাদের মাঝখানে, আমাকে গ্রাস করে ফেলছে ধীরে ধীরে। আমি অদৃশ্য হয়ে যাচ্ছি। আমার কেমন শীত শীত করে, হাত পা মন সব অবশ হয়ে থাকে, মরে যেতে ইচ্ছে হয়। কিছুদিন আগে আমি সাথীর একটা গানের খাতা পেয়েছি ড্রয়ারের ভিতর থেকে। দেখলাম ঝকঝকে মুক্তোর মতো হাতের লেখা ছিল ওর। মনে পড়ে গেল বিয়ের পরপর পীযূষ 21 দিনের জন্য একটা ট্রেনিংয়ে গিয়েছিল হায়দ্রাবাদে। যদিও ফোনে রোজ কথা হতো, তবু আমি ওকে একটা চিঠি লিখেছিলাম, এমনি ইচ্ছে হয়েছিল তাই। সে চিঠির উত্তরে পীযূষ বলেছিল, ফোনে তো রোজই কথা হয়, আবার কষ্ট করে চিঠি লিখলে কেন? আর লিখো না, তোমার হাতের লেখা ঠিকমতো পড়া যায় না। আমার হাতের লেখা ভালো না, সে আমি জানি, তবে এতটাও খারাপ না যে পড়া যাবে না। সাথীর খাতাটা আবিষ্কার করার পর বুঝেছিলাম পীযূষ কেন অমন কথা বলেছিল সেদিন। ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে নানা সময় পীযূষের মুখে আমি শুনেছি শিক্ষায়, সংস্কৃতিতে, রুচিতে সাথে কত আলাদা রকমের মেয়ে ছিল। যদিও আমি অনার্স গ্র্যাজুয়েট, বিএডটাও করেছিলাম, তবু এসব শুনতে শুনতে তুচ্ছতার অনুভব আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরত। প্রতিদিন এই টুকরো টুকরো হেরে যাওয়াগুলো আমাকে গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দিচ্ছিল। বাবার বাড়িতে ফিরে যাবার কোনো উপায় ছিল না। স্বামী মারধর করে না, গালাগালি করে না, মদ খায় না, মেয়ে মানুষের দোষ নেই। তাও স্বামীর ঘর করতে পারছি না, এই অপরাধ দাদা মা বাবা কেউ মেনে নেবে না জানি। চূড়ান্ত অবসাদে ডুবে যাই আমি। আমার পেটে একটা ঘ্যান ঘেনে যন্ত্রণা হতে থাকে। মাঝে মাঝে সেই যন্ত্রণা তীব্র হয়ে ওঠে। ঘর অন্ধকার করে সেই সময়গুলোতে শুয়ে থাকলে একটু আরাম পাই। মিথ্যে বলবো না, পীযূষ আমাকে বড় ডাক্তারের কাছেই নিয়ে গেল। দীর্ঘদিন ধরে সব রকম পরীক্ষা নিরীক্ষা হলো, কিছুই পাওয়া গেল না, ব্যথাও গেল না। ডাক্তার বললেন
এমনিতে তো কোনো সমস্যা পাওয়া গেল না, তাও আমি ওষুধ দিলাম। 6 মাস খাবার পরেও যদি ব্যথা না কমে, কোনো মনের ডাক্তারের পরামর্শ নেবেন। আজকাল সাথী সবসময় ছায়ার মতো আমার পাশে পাশেই থাকে। আমি ওর গলা শুনতে পাই। আমি যে কাজই করি সাথী তাতে ভুল ধরে। হয়তো একটা শাড়ি পরেছে কোথাও যাব বলে, সাথীর গলা শুনতে পাই, এই শাড়িটা পরলে এই রংটা তোমার একদম মানাচ্ছে না। অথবা পীযূষের জন্মদিনে ঘরের ফুলদানিতে টাটকা গোলাপ আর রজনীগন্ধা সাজাচ্ছি, তখনই সাথী এসে বলবে, সীমা তুমি জানো না পীযূষ লাল সাদা কার্নেশন আর অর্কিড পছন্দ করে, ওগুলো দিয়ে ঘর সাজাতে পারতে তো। আমি গোলাপ রজনীগন্ধা সব ছুঁড়ে ফেলে দিই তখন। কাহা তোকে সব সহ্য করা যায়? একটা কাজ আমি নিজের ইচ্ছে মতো করতে পারি না। সব সময় মনে হয় সাথী দেখছে, সাথী বিদ্রূপ করছে, এক্ষুনি এসে আমার ভুল ধরবে। তিলে তিলে তলানিতে থাকে আমার আত্মবিশ্বাস। একটা সময় স্থির করি সাথীর হাত থেকে বাঁচতে গেলে আমাকে মরতে হবে। তখন 3 বছরের রুনার মুখটা মনে পড়ে যায়। পর মুহূর্তে মন শক্ত করে ফেলি। রুনার বাবা আছে, বাবাই ওর সব। আমি কি? আমি কেউ না। সেদিন সকালে পীযূষ অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি যত্ন করে আমার সুইসাইড নোটটা লিখলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। একবার যদিও মনে হয়েছিল লিখে যে আমার মৃত্যুর জন্য একমাত্র দায়ী সাথী। তারপর কি ভেবে আর লিখলাম না। টেবিলের উপর কাগজটা পেপার ওয়েটে চাপা দিয়ে রেখে আলমারি থেকে সাথীর একটা শাড়ি বের করে আনলাম। এতদিন ওর একটা শাড়িও আমি স্পর্শ করিনি। সেই গয়নার ঘটনাটা ভুলতে পারিনি। তবে আজ ইচ্ছে করে সাথীর শাড়িতে ফাঁস লাগিয়ে ঝুলবো ঠিক করলাম। পীযূষ কি কিছু বুঝবে? রুনা ঘুমাচ্ছিল। ওর কপালে শেষবারের মতো একটা চুমু খেলাম। বুকটা তীব্র যন্ত্রণায় টনটন করে উঠল। মন শক্ত করে সরে এলাম ওখান থেকে। খাবার টেবিলের উপর একটা চেয়ার তুলে তার উপর দাঁড়িয়ে ফ্যানের সাথে শাড়িটা বেঁধে ফেললাম। অন্য প্রান্তে ফাঁসটা লাগাচ্ছি, হঠাৎ সাথীর গলা পেলাম। কি করছো তুমি? ছি ছি ছি, হেরে পালাচ্ছ? এত ভীতু তুমি? তুমি না শিক্ষিতা মেয়ে? নিজের পরিচয় কোথায় তোমার? শুধু পীযূষের বউ আর রুনার মা হয়ে থাকলে এই দশাই হয়। নামো শিগগির, আমার শাড়িটাকে নোংরা করবে না। কেঁদে ফেললাম আমি। বিড়বিড় করে বললাম, আবার তুমি এসেছো? তোমার সাথে যুদ্ধে আমি রোজ হেরে যাচ্ছি, আর পাচ্ছি না। এবার ছেড়ে দাও, আমাকে শান্তিতে মরতে দাও। সাথী খিলখিল করে হাসলো। যুদ্ধ? কিসের যুদ্ধ? ওসব ছায়াযুদ্ধ ছাড়ো, নিজের মতো বাঁচো। যা ভালো লাগে, যেভাবে ভালো লাগে সেটাই করো। কারো অনুমোদনের অপেক্ষা করো কেন? মৃত্যুর জন্য যে শাড়িটা বেছে নিয়েছিলে তুমি, ওটা পরে আবার জীবনের দিকে হাঁটা শুরু করো। আলো খুঁজে নাও, আলো হয়ে ওঠো। দেখবে সব ছায়া অদৃশ্য হয়ে যাবে। ভালো থাকবে তুমি। কিছুক্ষণ নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলাম। সাথী কি চলে গেল? এই প্রথম সাথীর জন্য আমার কষ্ট হতে লাগলো। ও ঘরে রুনার গলা পেলাম। ঘুম ভেঙে আমাকে দেখতে না পেয়ে মা মা বলে কাঁদতে কাঁদতে এদিকেই আসছে। তাড়াতাড়ি নেমে আসি আমি। রুনা ছুটে এসে ওর ছোট্ট দুহাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন।